হিসাব বিজ্ঞান অবশ্যই অবশ্যই নোট করতে হবে, যাতে পরবর্তী তুমি একসাথে রিভিশনটা দিতে পারো। ঠিক আছে, সো অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে। ওকে, সবকিছু ঠিকঠাক? একটু অপেক্ষা করে সবাই, আমি দেখতে পাচ্ছি না। আপনার লাইভ দিচ্ছেন কোথায়? এদিকে বিজনেস স্টাডি মিনি ম্যারাথন বস। মিনি ম্যারাথন কই? লাইভ কই? আমি দেখবেন লাইভ দেখাবো, দেখাবো। আচ্ছা, আপনার মিয়া কোথায়? কমেন্ট কমেন্ট ওপেন করেন, গ্রুপ আসে না কেন? আমি কোথায় চলে দেখেন, বিজনেস স্টাডি মিনি ম্যারাথন। আসসালামু আলাইকুম ভাই, ওপেন করেন। 1 ঘন্টা পর আস। ওকে, সো যারা যারা জয়েন করছে আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আর যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে দুইটা টপিক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু সামনে পরীক্ষা, আমরা ট্রাই করবো 20 তারিখ বা 22 তারিখের মধ্যে তোমাদের মোটামুটি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র কভার করে দেওয়ার জন্য। ওকে, সো এখানে হচ্ছে বিশেষ করে এই দুইটা টপিক থেকে এমসিকিউ আসবে এবং এমসিকিউ আমাদের ভালো করতে হবে। ঠিক আছে, এবং মোটামুটি বেসিকটা আমি এমসিকিউ আলোচনার মাধ্যমে পুরোপুরি কভার করে দিব। ওকে, সো যদি কারো কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করতে পারো। আর লেট হয়েছে রিজন একটাই, সেটা হচ্ছে নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম ছিল। ঠিক আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দেশে অনেক বেশি। ওকে, সো আমরা ধরো 5:15 ক্লাস 5টা থেকে ট্রাই করতেছি। ওকে, সেটা আমাদের হাতে নেই। তারপরও হচ্ছে যারা যারা অপেক্ষা করছো সবাইকে ওকে, সো সব ঠিকঠাক, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে চলে যাব। তো দেখো, আমি যেটা বলছিলাম যে এমসিকিউ সলভের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই টপিকটা পুরোটা কভার করে ফেলবো, এবং আমরা কঠিন এমসিকিউ গুলো সলভ করব, এবং সাথে সাথে সহজ যে এমসিকিউ গুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, এটা তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবা, মনে রাখতে পারবা। ওকে, তো শুরু করা যাক। অলরেডি অনেকে জয়েন করছো, সবাইকে আবারও ওয়েলকাম করছি, এবং সবার পড়াশোনা আশা করি ভালো চলতেছে, তাই না? ওকে, শুরু করা যাক। আমি জাস্ট হচ্ছে কি করবো, কোশ্চেন দেখাবো, তোমরা নিজেরা আনসার করবা, তারপর সুন্দর করে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। ঠিক আছে, ওকে। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আমরা দুইটা উদ্দেশ্য জানবো হিসাব বিজ্ঞানের, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য, এবং এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা দেখো ভাইয়া পুরা, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তার মানে শুরুতে আমরা জানবো মূল বা প্রধান উদ্দেশ্যটা কি। আমরা প্রত্যেকেই জানি ভাইয়া পুরা, হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসার যে বহিস্থ ব্যবহারকারী আছে তাদেরকে একটা তথ্য সরবরাহ করা। তাদেরকে, যারা হচ্ছে ব্যবসার বাহ্যিক ব্যবহারকারী, যারা ব্যবসার তৃতীয় পক্ষ, তাদেরকে একটা তথ্য সরবরাহ করাটাই হচ্ছে মূলত কি হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য। তাহলে কোনটা হবে ভাইয়া? এই যে আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
এটাই মূলত হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। এখন দেখো এই তথ্যটা সরবরাহ করি আমরা কোথা থেকে, এটা হচ্ছে আমরা আর্থিক বিবরণী তৈরি করি। এই আর্থিক বিবরণী থেকে মূলত আমরা কি করি, এই আর্থিক বিবরণী থেকেই আমরা মূলত কি জানতে পারি, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, এবং এটা থেকে মূলত আমরা কি করি, একটা তথ্য সরবরাহ করি কাদেরকে, ব্যবসার তৃতীয় পক্ষ যারা আছে তাদেরকে, ঠিক আছে, তাদেরকে কি করি, একটা তথ্য সরবরাহ করে ফেলি। তাহলে আমরা মূলত হিসাব বিজ্ঞানের যেই ব্যবহারকারী আছে তারা একটা ডিসিশন নিতে পারে যে প্রতিষ্ঠানে ইনভেস্ট করা যাবে কি যাবে না। বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমার আর্থিক বিবরণী, যেটা থেকে আমরা তথ্যটা সরবরাহ করতে পারি। আর এই জন্য মূলত হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। কেন? কারণ হচ্ছে কি, আর্থিক বিবরণী বা হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান যেহেতু তথ্য সরবরাহ করে, এই জন্য এটাকে কি বলা হয়, ব্যবসার ভাষা বলা হয়। তাহলে আমরা প্রাথমিক উদ্দেশ্যটাও জানি, মূল বা প্রধান উদ্দেশ্য যেহেতু জানলাম, এবার আমরা কি করব, আমরা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্যটাও জানবো। তো প্রাথমিক উদ্দেশ্য কি বলতো, এই প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এই যে আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা। আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করে, তার মানে একটা ঘটনা যখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে তখন সেটা হয়ে যাবে লেনদেন, আর লেনদেন হলেই সেটাকে আমাদের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করতে হবে। আর এটাকেই বলে কি বলতো, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তার মানে দুইটা উদ্দেশ্য সবার কি ক্লিয়ার ভাইয়া? পুরা সবার কি ক্লিয়ার? মূল বা প্রধান উদ্দেশ্য এবং প্রাথমিক উদ্দেশ্য, শুধু এই দুইটাই আমরা ক্লিয়ার করলাম না, সাথে সাথে কিন্তু আরো অনেক ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করছি, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। অলরেডি অনেক আনসার করছো, হাসান আনসার করছে, আমাদের রিয়া আনসার করছে, রাকিবুল আনসার করছো, অর্পা, দিদার আনসার করছে অনেক। দেখো এই আন্দোলনের যেই ব্যাপারটা ভাইয়া, পুরা আলটিমেটলি তোমার যদি পরীক্ষা পিছায় এটা তোমার জন্য লস, ঠিক আছে? লাইফে হচ্ছে যে সময় অতিবাহিত হচ্ছে, ধরো তুমি যদি 1 বছর আগে তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারো, 1 মাস আগে, 2 মাস আগে, এটা তোমার জন্য লাভ। তুমি জব সেক্টরে কি করতে পারো, আগে আগে জব পেয়ে যাবে। এবং দিন শেষে যেটা হয়, আমরা দেখছি যে পোলাপান এই কাজটা করে সবসময়, ধরো পরীক্ষা যদি পিছায় ওরাও কি করে, পড়ে না, ওই পরীক্ষার 10 দিন বা 5 দিন আগে থেকে সিরিয়াস হয়, ঠিক আছে? এই জন্য মনোযোগ দিয়ে পড়ো, এবং সামনে যে ডেটটা দিছে যদি অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং তোমরা পরীক্ষা দাও ইনশাল্লাহ। যারা পড়াশোনা করতেছে অবশ্যই ভালো করবা, এবং আলটিমেটলি যারা পড়াশোনা করে না ওরা যদি ধরো আরো 10 মাস সময় বাড়ায়ও দেয় তারপরও পড়বে না, ঠিক আছে? সো যে কয়েকদিন বাকি আছে একটু সিরিয়াসলি পড়ো, যেটা তোমাদের জন্য বেস্ট হয় সেটা আমরা সবসময় চাই, ছাত্রদের কল্যাণ এবং ছাত্ররা যাতে ভালো করতে পারে এটা আমরা সবসময় চাই। ওকে, সো ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো, খুবই বেসিক একটা কোশ্চেন, এবং এটা আমি জানি সবাই পারবে, কারণ হিসাব বিজ্ঞানের বাবাকে, হ্যাঁ, জনককে, এটা সবাই জানে। হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, আমরা প্রত্যেকে জানি তিনি হচ্ছেন কি, লুকা প্যাসিউলি। ওকে, সো হিসাব বিজ্ঞানের প্রবর্তক হচ্ছেন লুকা প্যাসিউলি। এখন আমরা জাস্ট এক্সট্রা একটু জানবো, সেটা হচ্ছে তার পুরো নামটা কি বলতো, এই যে ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি, না, ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি, ডি প্যাসিওলি, ঠিক আছে? এটা হচ্ছে তার পুরো নাম। তার মানে আমরা এতদিন জানতাম যে লুকা প্যাসিউলি মূলত ছিলেন একজন হিসাব বিজ্ঞানী। অনেকেই এই ধারণাটা, মানে এই কনসেপ্টটা মাথায় আছে যে হ্যাঁ, তিনি যেহেতু হিসাব বিজ্ঞানের জনক, অবভিয়াসলি সে কি হবে, হিসাব বিজ্ঞানী হবে, তাই না? সো এটা আমরা জানতাম, কিন্তু আসলে তিনি হিসাব বিজ্ঞানী নয়, তিনি হচ্ছেন মূলত একজন গণিতবিদ। কারণ তার যে বইটা ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটার 36টা অধ্যায়ের জাস্ট একটা অধ্যায় তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে লিখছেন, আর এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেই মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? সো এখানে আমি শুধু এমসিকিউ সলভ করতেছি ব্যাপারটা এমন না, আমি কিন্তু অনেক অনেক বেশি তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতেছি। প্রত্যেকে ইনফরমেশনগুলো খাতায় নোট করে ফেলবা, এবং অ্যাটলিস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমার মাথায় অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবং আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। মনে হতে পারে যে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে তো কোশ্চেন আসে না ভাইয়া, সিকিউ আসে না, বাট এমসিকিউ আসে, কিন্তু এমসিকিউ কিন্তু এখান থেকে 3-4টা আসে। পাশাপাশি হিসাবের বইসমূহ থেকে কিন্তু তোমার কি আসে, সিকিউ 2টা আসে, মাঝে মাঝে 3টাও আসে। ওকে, না বুঝতে পারলে সাথে সাথে বলবো। মূল বইটার নামটা তো জানি আমরা প্রত্যেকে, তাই না? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব যে দুতরফা দাখিলা মূলত জিনিসটা কি। সো আমি আনসার করব না,
আনসার কে করবে? আনসার করবে তোমরা, ঠিক আছে? কারণ এটা সবাই পারবে, এটা আমি জানি। এখানে কি বলছে? এখানে বলছে দুতরফা দাখিলা বলতে কি বোঝায়, ঠিক আছে ভাইয়া পুরো বলেন দুতরফা দাখিলা বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকে জানি এই দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল নীতি, ঠিক আছে? মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এটার উপর বেস করেই মূলত আমাদের আজকের হিসাব বিজ্ঞানটা। এই যে আমরা এত কিছু শিখতেছি, জাবেদা, খতিয়ান, ডেওমিল, ঠিক আছে? সো এটা মূলত এই শুধুমাত্র দুতরফা দাখিলা পদ্ধতি থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে? ওকে, সো ভাইয়া এতদিন আপনাকে অনেক মিস করছি তামান্না ইসলাম। ওকে, সো ছুটিতে ছিলাম ভাইয়া পুরা, আবার চলে আসছি। আর তোমাদের কোনো প্রবলেম না, আমরা যতটুকু মোটামুটি কভার করতে পারছি আলহামদুলিল্লাহ। সো তোমরা পরীক্ষার অ্যাটলিস্ট 4 দিন আগে থেকে তোমরা তোমাদের বাংলা পড়া শুরু করে দিবে, এবং ইনশাল্লাহ অ্যাকাউন্টিং নিয়ে কোনো ভয় নাই। আমরা ইনশাল্লাহ আর 2টা ক্লাসের মাধ্যমে মোটামুটি ফার্স্ট পেপারটা আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? তারপর পরীক্ষার আগে, একদম পরীক্ষার আগে আমরা তোমাদেরকে ম্যারাথন ক্লাস দিব, ঠিক আছে? এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ একদম A to Z তোমরা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? হিসাব বিজ্ঞানটা, এবং সেটাই হবে কি তোমার পরীক্ষার শেষ এবং সর্বশেষ গুছানো একটা প্রস্তুতি, গুছানো একটা রিভিশন, ঠিক আছে? ওকে, তাহলে এটা তোমরা কি আনসার করছো? একটু দেখতে চাই। 3 হচ্ছে ডি নাম্বার আনসার করছো ম্যাক্সিমাম স্টুডেন্ট। এবার আমি একটু দেখবো জাস্ট আনসারটা হয়েছে কিনা। ওকে, আনসার করছো প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট, আর এটাই হচ্ছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। এখন দেখো এখানে একটা কনফিউশন হয়, কনফিউশনটা কি? প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা, অনেক সময় কি আসে জানো? প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করা, চিহ্নিত করা। এখন এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে কি জানো? মূল উদ্দেশ্যটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির যে দুইটা পক্ষে বিভক্ত করে সেটা লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করা মানে কি? জাবেদা লিপিবদ্ধ করে ফেলতে হবে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বইতে। তো ডেবিট ক্রেডিট এই দুইটা হচ্ছে আমরা চিহ্নিত করে কি করব? এই লিপিবদ্ধ করে দিব। আর এটাই মূলত হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি, এবং এটাই হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতির মূল উদ্দেশ্য, ঠিক আছে? পরের প্রশ্নটা, সেই কোশ্চেনটা আশা করি প্রত্যেকেই পারবে, এবং এটা নিয়ে অলরেডি ডিটেলস আলোচনা করে ফেলছি। লুকা প্যাসিউলি কে ছিলেন? বলো, হিসাব বিজ্ঞানের যিনি বাবা, জনক, তিনি মূলত কে ছিলেন? গণিতবিদ, হিসাব বিজ্ঞানী, হ্যাঁ, হিসাব বিজ্ঞানী নাকি সমাজ বিজ্ঞানী নাকি অর্থনীতিবিদ নাকি ব্যবসায়ী? তিনি কি ছিলেন? আমরা জানি তিনি ছিলেন মূলত একজন গণিতবিদ, ঠিক আছে? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মূলত একজন গণিতবিদ। আমাদের সাথে ইমরান জয়েন করছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, অনেক স্টুডেন্ট, মাশাআল্লাহ, খুব বেশি ভালো লাগতেছে, ঠিক আছে? আর কোনো ভয় নাই, পরীক্ষা যদি টাইমলি হয় ইনশাআল্লাহ তোমরা যারা পড়াশোনা করতেছো ভালো করতে পারবা। যাদের প্রিপারেশন একটু কম গোছানো আছে কোনো টেনশন নাই ভাইয়া পুরা, জাস্ট যে সময়টুকু আছে প্রপারলি ইউজ করো, তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং কারো যদি স্পেশালি কোনো প্রবলেম থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করবা, আমরা ট্রাই করবো বেস্টটা দিয়ে যাতে তোমরা প্রবলেমগুলো সলভ হয়ে যায় পরীক্ষার আগেই, ঠিক আছে? ওকে, তাহলে তিনি ছিলেন মূলত একজন গণিতবিদ। আশা করি এই প্রশ্নটা আমরা কেউ ভুল করব না, ভুল করব না, ঠিক আছে? এটার আমরা কনফিউশনে ক্লিয়ার করে ফেলছি। জায়া মার্মা 4B নাম্বার আনসার করছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা দেখো, বিক্রয় ভাট্টা কোন ধরনের হিসাব? সো এটা আমি ক্লিয়ার করছি যে বিক্রয় ভাট্টা আসলে কোন ধরনের হিসাব। কারণ কি বলতো, এই যে বিক্রয় ভাট্টা, তারপর আমরা যদি দেখি বিক্রয় ফেরত, এই যে বিক্রয় ভাট্টা, তারপর হচ্ছে কি বিক্রয় ফেরত, এই বিক্রয় ভাট্টা, বিক্রয় ফেরত, এইগুলো মূলত কি করে? এইগুলো মূলত বিক্রয়কে কমাই দেয়। বিক্রয় ছিল মূলত একটা আয়কে যে কমাই দিচ্ছে সে কি? বিপরীত আয়, ঠিক আছে? তার মানে এই বিক্রয় ভাট্টা এবং বিক্রয় ফেরত, এবং ফেরতের আরেকটা নাম হচ্ছে রেয়াত, যদি থাকে বিক্রয় রেয়াত, এই রেয়াত মানিতে হচ্ছে কি? ফেরত। তার মানে বিক্রয় ফেরত, বিক্রয় রেয়াত এবং বিক্রয় ভাট্টা, এবং বিক্রয় ভাট্টা এটা হচ্ছে মূলত বিপরীত আয়। কারণ এটা কি করে? এটা আয়কে কমাই দেয়। যে আয়কে কমাই দিচ্ছে সে বিপরীত আয়, যে ব্যয়কে কমাই দিচ্ছে সে বিপরীত ব্যয়, যে সম্পদকে কমাই দিচ্ছে সে বিপরীত সম্পদ, ঠিক আছে? সো আমরা এগুলা একদম ডিটেলস কি করছিলাম আগেই পড়ছি, ঠিক আছে? সো আশা করি যদি প্রশ্ন আসে নিচের কোনটি বিপরীত আয় আইডেন্টিফাই করতে পারবো না, যদি আসে কোনটি বিপরীত ব্যয় আইডেন্টিফাই করতে পারবো না, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? তাহলে বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা, বিক্রয় রেয়াত এটা হচ্ছে একটা বিপরীত আয়। এখন যদি বিপরীত না থেকে প্রশ্ন যদি এভাবে থাকে যে কন্ট্রা, এই যে কন্ট্রা, এই কন্টা আয় একই জিনিস, কিন্তু যদি ধরো বিপরীত আয় নাই, কন্টা আয় নাই, আছে কি? প্রতি আয়। এই প্রতি মানে হচ্ছে কি? বিপরীত। তার মানে ভাইয়া পুরা অবশ্যই বিকল্প প্রত্যেকটা নাম সুন্দর করে মুখস্থ করে ফেলবা, পারবো না? ইনশাল্লাহ, ঠিক আছে? সো অলরেডি অনেক আনসার করছো। ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারে একটু সাজেশন দিয়েন স্যার, টপিক বাই টপিক।
হ্যাঁ, সেকেন্ড পেপারের সাজেশন তো আমি দিয়েছি, এটাকে আপলোড করা হয় নাই? হাসান, হাসান এটা কি আপলোড করা হয়নি সেকেন্ড পেপারটা? ওকে, ডাজন্ট ম্যাটার ভাইয়া, পুরো আপলোড করা না হলে আমি আজকে আপলোড করে দিব। হ্যাঁ, আজকে আপলোড করে দিব ইনশাল্লাহ। তারপর আমরা একটা প্রশ্ন দেখব, 6 নম্বর প্রশ্নটা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে, এখানে আছে অ্যাকাউন্ট্যান্টস ডে। জানি, আমরা এটা জানি, এই জিনিসগুলো জানতে হবে। আমরা 9-10 থেকে কি করতেছি, অ্যাকাউন্টিং পড়তেছি, এবং অনেকে হচ্ছে যখন বিবিএ করবা তোমরা, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ তোমরা যখন বিবিএ করবা এফবিএস এ, তখন হচ্ছে কি অনেকের ডিপার্টমেন্ট হবে অ্যাকাউন্টিং, হবে না? অনেকেরই হচ্ছে ড্রিম আছে যে অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, তাই তো? তো আমাদেরকে অবশ্যই জানতে হবে না যে হিসাব বিজ্ঞান দিবস কত তারিখে, জানতে হবে তো। সো আমরা জানি যে হিসাব বিজ্ঞান দিবসটা হচ্ছে মূলত 10ই নভেম্বর, প্রতি বছর 10ই নভেম্বর হিসাব বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে? প্রতি বছর 10ই নভেম্বর হিসাব বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ ইমরান, আর্থিক বিবরণী টাস্ক করব, আর্থিক বিবরণী টাস্ক করব আমি। নেক্সট ক্লাসে আর্থিক বিবরণী পড়াবো। আর আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি ট্রাই করব 2টা টপিকে কভার করে দেওয়ার। ওকে, সো কোনো প্যারা নাই, কোনো প্রবলেম নাই। এবং তোমাদের যেটা আমি সবসময় বলি, ম্যারাথন ক্লাস তো আছেই, ঠিক আছে? ম্যারাথন ক্লাস তো আছেই। খোরশেদ আলম আনসার করছে, জানি না। কি জানো না ভাইয়া? এটা সমস্যা নাই, এখন তো জান না, এখন তো জান না, একটু লিখে ফেলো। ওকে, সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? আমি কি একটু লিখে দিব, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি বলতো? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি বলতো? ধাপ হচ্ছে 3টি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি। নাম্বার 1, লেনদেন শনাক্তকরণ। আমি লেনদেন লিখলাম না, যেমন শনাক্তকরণ লিখলাম, একটু বুঝে নেওয়ার ট্রাই করবা। লেনদেন শনাক্তকরণ। নাম্বার 2 যদি বলি আমরা, সেটা হচ্ছে কি বলতো, লেনদেন বিশ্লেষণ অথবা লেনদেন লিপিবদ্ধকরণ। তার মানে লেনদেন বিশ্লেষণ অথবা লিপিবদ্ধকরণ। এবং আরেকটা আছে তথ্য সরবরাহ করা। 3 নম্বর ধাপ কি বলতো? 3 নম্বর ধাপ হচ্ছে তথ্য সরবরাহ করা, সরবরাহ করা। এখন দেখো ভাইয়া, যদি এখান থেকে প্রশ্ন আসে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি? 3টি। এখানে কি কিভাবে প্রশ্ন আসতে পারে? নাম্বার 1, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে নিচের এভাবে আসবে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়, এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরিতে কোশ্চেন আসে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3 নম্বর ধাপ কোনটি, অথবা 2 নম্বর ধাপ কোনটি, অথবা 1 নম্বর ধাপ কোনটি। এখন দেখো, এখানে আমরা জানি যে 1 নম্বর ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। এখন এই শনাক্তকরণের আরেকটা নাম আছে চিহ্নিতকরণ, এবং এটার আরো একটা নাম আছে আইডেন্টিফিকেশন, ঠিক আছে? তারপর আছে কি লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণের আরেকটা নাম কি বলতো? বুক কিপিং বা হিসাব রক্ষণ। এই হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ আবার কয়টা? 3টা। হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ আবার কয়টা বলতো? এই হিসাব রক্ষণ প্রক্রিয়া বা এই লিপিবদ্ধকরণের ধাপ হচ্ছে আবার 3টা। এখানে আমরা কি করি বলতো? এখানে 3টা ধাপ। 1 নম্বর হচ্ছে জাবেদা মুক্তকরণ। 1 নম্বর আমরা কি করি? 1 নম্বর হচ্ছে আমরা জাবেদা 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 করি বা জাবেদা মুক্তকরণ। 2 নম্বর হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ, হ্যাঁ, খতিয়ান স্থানান্তরকরণ। এবং 3 নম্বর হচ্ছে রেওয়া মিল। এটা হচ্ছে মূলত হিসাব রক্ষণ অথবা বুক কিপিং। এটা হচ্ছে মূলত হিসাব রক্ষণ অথবা বুক কিপিং প্রক্রিয়ার ধাপ। হিসাব রক্ষণ অথবা বুক কিপিং প্রক্রিয়ার ধাপ, ঠিক আছে? এখন দেখো, এখানে আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি: লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ অথবা লিপিবদ্ধকরণ, এবং তথ্য সরবরাহকরণ, ঠিক আছে? এবং এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার আরেকটা নামই হচ্ছে হিসাব রক্ষণ, এবং এটাকে আমরা বলতে পারি বুক কিপিং। এটার ধাপ হচ্ছে কয়টা? 3টা। তো দেখো, এই হিসাব রক্ষণ প্রক্রিয়া বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ। হিসাব রক্ষণ অথবা বুক কিপিংটা হচ্ছে জাস্ট হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ মাত্র, ঠিক আছে? সো এই দুইটা থেকে কম্পেয়ার করে কি প্রশ্নগুলো দিয়ে থাকে। ওকে, বুঝতে পারছি সবাই? সবার কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া পুরা? 7B নাম্বার, ইয়েস। তাহলে এই যে দেখো, যাচাইকরণ, এটা কিন্তু কোনো ধাপ ছিল না। শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য আদান প্রদান অথবা তথ্য সরবরাহকরণ, এটা এই 3টা ছিল কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ, ঠিক আছে? সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া পুরা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, হিসাব বিজ্ঞানের ইনপুট কি আউটপুট কি। সো এটা সবার পারতে হবে। কেন পারতে হবে? কারণ আমরা কি দিয়ে হিসাব বিজ্ঞানটা শুরু করতেছি এবং আলটিমেটলি কোন উদ্দেশ্যে আমরা হিসাব বিজ্ঞানের এই যে এত এত কাজ করতেছি।
জাবেদা করতেছি, খতিয়ান করতেছি, আমরা রেওয়া মিল করতেছি, আমরা সমন্বয় দাখিলা করতেছি, সমাপনী দাখিলা করতেছি, সংশোধনী দাখিলা করতেছি, হ্যাঁ, কার্যপত্র করতেছি, আয় বিবরণী করতেছি, আর্থিক অবস্থা বিবরণী করতেছি, আর অনেক কিছু শিখতেছি। আলটিমেটলি আমাদের মেন পারপাসটা কি, কোন উদ্দেশ্যে আমরা শিখতেছি, ঠিক আছে? সো এটা আমাদের জানা লাগবে, জানা লাগবে না? ইয়াস। তাহলে আমরা দেখি কে কে আনসার করতে পারি। তাবাসসুম ইসলাম, তৃষা, আনসার করো, দেখি পারি কিনা। রাকিবুল 8-এ হচ্ছে এ নাম্বার আনসার করছে, লেনদেন এবং আর্থিক বিবরণী। সো আমরা দেখবো, ত্রিমা আনসার করছে এ নাম্বার, গ্রেট। বাকি যারা আছে একটু আনসার করার ট্রাই করি। অনিক শেখ আনসার করছে এ নাম্বার, মাশাল্লাহ। তারপরে দেখি কবিতা আনসার করছে এ নাম্বার। তার মানে একজনের যেটা আনসার করবে সবাই কি সেটাই আনসার করবা? হ্যাঁ, সো ডিরেক্ট কি নকল? ওকে, দেখা যাক আসলে হচ্ছে কোনটা কার্ড আনসার হয়। সবাই এ নাম্বারে আনসার করতেছে। সো আমাদের একজন স্টুডেন্ট আমরা পেলাম, খোরশেদ আলম, তিনি আনসার করছেন কি 8-এ হচ্ছে গ নাম্বারটা, গ্রহিতা এবং দাতা। যে কোনো কিছু যে গ্রহণ করলে গ্রহিতা, প্রদান করলে দাতা, ঠিক আছে? জান্নাত আরি বা 8 নাম্বার আনসার করছো। ওকে, সো এখন এই সময় এটা একদম ক্লিয়ার করা। সামিয়া আফরিন, মানিশা, তামান্না, আমরা যদি ভোট কম্পেয়ার করি তাহলে 92% হচ্ছে একদম কি পড়ছে বলো তো, এ নাম্বার, আর 8%-এর মতো হচ্ছে খ বা গ নাম্বার আনসার করছে। আসো, হিসাব বিজ্ঞানের ইনপুট কি, আমরা কি করি বলতো, আমরা একটা ঘটনা, এই ঘটনা থেকে প্রথমে চিহ্নিত করি, প্রথম কাজ কি, একটা ঘটনা আমরা দেখি যে ঘটনাটা কি আসলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ঘটনার কি দুইটি পক্ষে বিভক্ত করা যায়, ঘটনার কি আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাচ্ছে, যদি ঘটে তাহলে সেটা হয়ে যাবে লেনদেন। তার মানে আমরা জানি একদম লেনদেন দিয়ে কি হচ্ছে, আমাদের হিসাব বিজ্ঞানটা শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে বলতে পারি হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, ঠিক আছে? ইনপুট হচ্ছে লেনদেন। এবং এই সবগুলো করার পর আমাদের মূল বা প্রধান উদ্দেশ্য কি ছিল বলতো? মূল বা প্রধান উদ্দেশ্য ছিল তথ্য সরবরাহ করা। কাদেরকে তথ্য সরবরাহ করতেছি? ব্যবসায়ের যারা তৃতীয় পক্ষ আছে, ব্যবহারকারী আছে, তাদেরকে আমরা তথ্য সরবরাহ করতেছি। তাহলে আমরা বলতে পারি এই যে তথ্যটা সরবরাহ করতেছি, এটা কোথা থেকে আমরা এই তথ্যটা সরবরাহ করতে পারি? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে, মানে আর্থিক বিবরণী তৈরি করে। এই আর্থিক বিবরণীতে আমরা জানতে পারি যে হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কেমন, আর্থিক অবস্থা কেমন, অর্থাৎ একটা হিসাব শেষ হওয়ার পর হিসাবকাল শেষে প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এবং একজন বিনিয়োগকারী বা তৃতীয় পক্ষ যারা আছে, বাহ্যিক ব্যবহারকারী, তারা কি ডিসিশন নিতে পারবে কিনা, তারা কি প্রতিষ্ঠানে ইনভেস্ট করবে কিনা, ঠিক আছে? সো আমরা বলতে পারি তাহলে শেষ হয় আর্থিক অবস্থার বিবরণী দিয়ে। মোটামুটি এই আর্থিক বিবরণী থেকে আমরা মূলত আমাদের ফলাফলটা পেয়ে যাই, ঠিক আছে? তাহলে ইনপুট হচ্ছে লেনদেন এবং আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। আউটপুট কি বলতো? আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। আমরা আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার মধ্যে কি ডিফারেন্স এবং কতগুলো ধাপ আছে এগুলো আমরা ডিটেলস প্রিভিয়াস ক্লাসে A to Z কমপ্লিট করছি, কারণ ওই ক্লাসটা ছিল আর্থিক বিবরণী, ঠিক আছে? তো আমরা বেসিকটা ক্লিয়ার করছি, আরেকটা ক্লাসে আমি এমসিকিউ সলভ করব এবং সিকিউটা সলভ করে দিব, ঠিক আছে? যারা যারা কার্ড আনসার দিতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা দিতে পারি নাই তারা একটু সুন্দর করে নোটটা করে ফেলো ভাইয়া পুরা, ইনশাআল্লাহ পরবর্তীতে যাতে ভুল না হয়, ঠিক আছে? ওকে, অনেক বুঝতে পারছি ভাইয়া, অনেক বুঝতে পারছো? আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। এখানে আছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় রেওয়া মিল কোন কাজটা করে। আমরা মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার করছি, যেহেতু রেওয়া মিল পড়ানো হয়ে গেছে। আমরা জানি রেওয়া মিলের কাজ হচ্ছে দুইটা, একটা প্রাথমিক, আরেকটা কি, আরেকটা হচ্ছে মূল বা প্রধান। তাহলে প্রাথমিক কাজ কি বলতো? রেওয়া মিলের এই রেওয়া মিলের প্রাথমিক কাজ কি? রেওয়া মিলের প্রাথমিক কাজ কি বলতো? এই রেওয়া মিলের প্রাথমিক কাজ হচ্ছে ভাইয়া পুরা, এটা হচ্ছে কি গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কি বলতো? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখন বলো গাণিতিক শুদ্ধতা যাচাই কিভাবে করে? গাণিতিক শুদ্ধতা যাচাই করে যে হিসাবের ডেবিট এবং ক্রেডিট এই দুইটা পক্ষ সমান আছে কিনা। তার মানে রেওয়া মিলের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ভাইয়া গাণিতিক শুদ্ধতা যাচাই করা, অর্থাৎ প্রতিষ্ঠানের এই যে দুইটা পক্ষ, প্রতিটা হিসাবের যে দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, এই দুইটা পক্ষ পুরোপুরি সমান হয় কিনা। প্রতিটা হিসাবের, অর্থাৎ যতগুলো হিসাব আছে রেওয়া মিলের, এই হিসাবগুলো আমরা মিলাই যে মিলে কিনা। হ্যাঁ, সো এই যে মিলানোটাই হচ্ছে কি আমাদের মূল বা
সরি প্রাথমিক উদ্দেশ্যটা। তার মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝাচ্ছে, ডেবিট এবং ক্রেডিট সমতাকরণ করা। ঠিক আছে, এই গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এই গাণিতিক শুদ্ধতা যাচাই করা বলতে বোঝাচ্ছে ডেবিট এবং ক্রেডিট সমতাকরণ করা। তাহলে আমরা প্রাথমিক উদ্দেশ্য যেহেতু জানছি, এবার আমাদের জানতে হবে মূল বা প্রধান উদ্দেশ্য কি। এই যে মূল বা প্রধান উদ্দেশ্য কি, তাহলে মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি বলতো, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি বলতো, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। তার মানে মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, এটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, সো এই দুইটা উদ্দেশ্য সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। 9 হচ্ছে অনেকে ডি নাম্বার আনসার করছো, অনেকে হচ্ছে খ নম্বর আনসার করছো। এবার আমি একটু দেখবো যে কোনটা আসলে কারেক্ট হয়। আমি অলরেডি লিখে ফেলছি যে রেওয়া মিলের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য। তারপর অনেকে পারি নাই, কেন পারি নাই, বুঝতে কি পারি নাই, হ্যাঁ কনসেপ্টটা কি বুঝতে পারি নাই, অনেক খোরশেদ আলম বুঝতে পারছি। ওকে, সো এবার আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো যে আমাদের বলছে রেওয়া মিলের কোন হিসাব বিজ্ঞান প্রক্রিয়া রেওয়া মিল আসলে কোন কাজটা করে। সো আমরা যে দুইটা উদ্দেশ্য লিখছি, একটা প্রাথমিক আর একটা হচ্ছে মূল বা প্রধান, বাট দুইটার একটা কি অপশনে নাই। তার মানে কারেক্ট অ্যান্সার কি নাই? ইয়েস, কারেক্ট অ্যান্সার আছে, বাট আমরা অল্টারনেটিভ নামটা জানি না। দেখো এখানে আছে লেনদেন শনাক্তকরণ, এটা হবে না। লিপিবদ্ধকরণ শনাক্ত করে আমরা 1 নম্বর কাজ, 2 নম্বর লিপিবদ্ধ করে যাবে দেয়। তারপরে দেখো তথ্য সরবরাহকরণে সাহায্য করা। এই যে দেখো মূল বা প্রধান উদ্দেশ্য আছে কি, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, কিন্তু এখানে আছে তথ্য সরবরাহকরণে সহায়তা করা। আমরা মূলত আর্থিক বিবরণী থেকে কি পাই, এই তথ্যটা পাই। তার মানে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, ডিরেক্টলি আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, এটা অপশনে দেওয়া নাই, কিন্তু আছে কি তথ্য সরবরাহকরণে সাহায্য করা। তাও তথ্য সরবরাহকরণে সাহায্য করা এটাও মূলত হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য, যেহেতু আমরা আর্থিক বিবরণী থেকে এই তথ্যটা পেয়ে থাকি। ঠিক আছে, এবং আর্থিক বিবরণী থেকে কি আমরা এই তথ্যটা পেয়ে থাকি প্রতিষ্ঠানের। ওকে, এই জন্য কি হবে, এই জন্য গ নাম্বারটা কারেক্ট আনসার হবে তথ্য সরবরাহকরণে সাহায্য করা, তথ্য সরবরাহকরণে সহায়তা করা অথবা সাহায্য করা, এটাই হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য রেওয়া মিলের। আর প্রাথমিক উদ্দেশ্য কি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট এই দুইটা সমতাকরণ করাটাই হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। যারা যারা পারসো গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, বেস্ট অফ লাক। সুন্দর করে নোটটা করে ফেলেন। ঠিক আছে, সুন্দর করে নোটটা করে ফেলো। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোনটি লেনদেন নয়। সেটা যে না পারবা তাকে হচ্ছে কি করবো, পিটুনি দেওয়া হবে। ঠিক আছে, এবং কখন দিব, যখন হচ্ছে তোমরা সরাসরি আমাদের ক্লাস করবে তখন। ঠিক আছে, আপাতত দিচ্ছি না যেহেতু সামনে পরীক্ষা। হ্যাঁ, আর এই পানিশমেন্টটা কিন্তু নিতে হবে। একজন বলছে এত কঠিন কেন, এত কঠিন কেন না ভাইয়া, একটু জাস্ট হচ্ছে তুমি ফোকাস করো, একটু সময় দাও, প্র্যাকটিস করো, অনেক ইজি হয়ে যাবে। আমি বলছিলাম যে একটু কঠিন কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো, যাতে এই কোশ্চেনগুলো সলভ করলে তুমি সহজ কোশ্চেনগুলো তো একদম ইজিলি পারবা, কঠিনগুলো যদি তুমি পারো। এবং এইগুলো যেহেতু আমি সলভ করে দিচ্ছি, তার মানে একদম A to Z ডিটেলস কিন্তু আলোচনা করতেছে এবং অনেক ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করতেছি, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো এবার আমাদের সবাই আনসার করে ফেলছে, 10 হচ্ছে ডি নাম্বার। সো আশা করি পানিশমেন্ট কাউকে দেওয়া লাগবে না। ঠিক আছে, সো আমার তোমার বড় ভাইয়ারা, হ্যাঁ তোমার বড় ভাই আপু যারা আছে 24 ব্যাচের, ওরা তো যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, অনেকে আসছে ক্যাম্পাসে। তো আমি তো কয়েকদিন ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম, অনেকে নক করতেছে ভাইয়া আসছে, আমার অনেক অফলাইন স্টুডেন্ট। তো ওদেরকে ক্লাসে বলতাম অনেক সময় যে না পারবে এই কোশ্চেনটা, তার জন্য একটা স্পেশাল গিফট আছে। ঠিক আছে, গিফটটা কখন দিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে দিব। ওকে, সো এখন আজকে এক স্টুডেন্ট আইসা, ওরে তো এমনিতে আমি ট্রিট দিচ্ছি, তারপরে বলছে ভাই আপনার কাছে আমি একটা ট্রিট পাই। কি ট্রিট? হ্যাঁ, তখন বলতেছে যে ভাই আপনি বলছিলেন যে আজকের ক্লাসে যে কোশ্চেন না পারবে তার জন্য একটা পুরস্কার আছে। আমি কিন্তু ওই দিন কোশ্চেন পারি নাই, ঠিক আছে, আনসার করতে, তো আমাকে কিন্তু এই স্পেশাল ট্রিটটা দিতে হবে। ওকে, সো পরে কি আর করার। সো এমনিতে তো ট্রিট দিলাম, পাশাপাশি ওরা ইনভাইট করলাম যে বিকালে আইসো, বিকালে আবার স্পেশাল একটা ট্রিট দিব না, আবার সেটা দিয়ে আসলাম।
ওকে, তাহলে সবাই পারছে, আলহামদুলিল্লাহ, গ্রেট। সবাই পড়তেছো, ইফোর্ট দিচ্ছ, সো থ্যাংক ইউ। এটাই দরকার। লেনদেন নয় কোনটি? সহজ ভাষায়, যদি ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয়। সো লেনদেন আইডেন্টিফাই করতে হলে ভাইয়া পুরা তোমার সর্বপ্রথম যেটা জানতে হবে, অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা। তার মানে এটা টাকা আছে না, টাকা টাকা দ্বারা পরিমাপ করা যায় কিনা। ঘটনা যদি টাকা দ্বারা পরিমাপ করা যায় তাহলে সেটা লেনদেন হয়ে যাবে, সহজ। তারপর আরো দু একটা বৈশিষ্ট্য মনে রাখবা, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন কি? তুমি 1 লাখ টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনছো, এই তোমার প্রতিষ্ঠান আসবাবপত্র আসছে এবং তোমার 1 লাখ টাকা কিন্তু চলে যাচ্ছে, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না। আর যদি দুইটি পক্ষে বিভক্ত করা যায় সেক্ষেত্রে সেটাও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে গত বছরের তুলনায় এই বছরে বিক্রি 7,000 টাকা কম হয়েছে। জাস্ট এখানে কি করছে? এখানে তুলনা করছে, এখানে কি করছে? তুলনা করছে বা কম্পেয়ার করছে। আলটিমেটলি এখানে কিন্তু কোনো লেনদেন হয় নাই, কোনো অর্থের অঙ্ক পরিমাপযোগ্য কিছু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তার মানে এটা লেনদেন হবে না। সো এটা সবাই পারছি, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা দেখো, লুকা পেসিলির কোন গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা সূত্র ব্যাখ্যা করেন? সো এটা নিজের আনসার করে ফেলো। হ্যাঁ, অনেক অবভিয়াসলি হবে, হবে না কেন? সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এই যে তোমার বড় ভাইয়াপুর যারা আছে 24 ব্যাচের, ওরাও একসময় এমন স্টুডেন্ট ছিল, 1 বছর হয় নাই, ওরাও এমন ক্লাস করতো। যেমন আমার হচ্ছে ওরা এইচএসসির ক্লাস করছে, ম্যারাথন ক্লাস করছে, পরবর্তীতে অ্যাডমিশন জার্নিতে আমাদের সাথে ছিল। হ্যাঁ, তো ওদেরকে ওইভাবে স্বপ্ন দেখাইছিলাম যে হ্যাঁ আমাদের এফবিএসটা কি অন্যতম হচ্ছে, বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস হচ্ছে কি রয়্যাল ফ্যাকাল্টি, ডাইনামিক ফ্যাকাল্টি, ঠিক আছে। এবং এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে, 9টা ডিপার্টমেন্ট, যতগুলো না বলে একদম স্পেসিফিক বলে দিচ্ছি, 9টা ডিপার্টমেন্ট আছে। এফবিএস এর 9টা ডিপার্টমেন্টই হচ্ছে একদম পুরোপুরি ডাইনামিক রয়্যাল, কারণ হচ্ছে কোনোটা ডিপার্টমেন্টের থেকে কোনোটা কম নয়, ঠিক আছে। এবং জব সেক্টর প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেই ভ্যালু আছে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট অনেক বেশি ভ্যালুয়েবল। তো অবশ্যই ট্রিট তো দিবই, কেন দিব না। তোমাদের জন্য স্পেশাল 101 টাকার চা থাকবে আমাদের এফবিএস এর, এবং আমাদের ফুড কোর্ট আছে। হ্যাঁ, টং ঘরের স্পেশাল 101 টাকার চা, স্পেশাল 101 টাকার চা। এছাড়া তো তোমার হচ্ছে নারিকেল চা, তারপরে হচ্ছে বাদাম চা, এগুলো তো আছে। ওকে, সো স্পেশাল ট্রিট থাকবে। এখন থেকেই হচ্ছে স্বপ্ন দেখো, আর স্বপ্ন পূরণে আমরা তো তোমাদের পাশে থাকবোই, কোনো প্রবলেম নাই। সো লুকা পেসিউলি তিনি মূলত কোন গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা সূত্র ব্যাখ্যা করছেন? এটা হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা, নামটা বানানটা একটু দেখবা, সুম্মা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট এবং প্রপোর্শনালিটা, ঠিক আছে। এই বইটা হচ্ছে তিনি মূলত কি করছেন? তিনি মূলত দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিটা ব্যাখ্যা করছেন, ঠিক আছে। পিহু হাসান আনসার করছো, গ নাম্বারটা। সাদি আনসার করছো, অর্পা, ইমরান, রাইসা মনি, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভাবিত করে এমন অর্থনৈতিক ঘটনাকে কি বলা হয়? আমরা প্রত্যেকে জানি ভাই, যদি আর্থিক অবস্থাকে পরিবর্তন করে এবং সেটা যদি ব্যবসার আর্থিক অবস্থা প্রভাবিত হয় তাহলে সেটা হয়ে যাবে ব্যবসায়িক লেনদেন, সেটা হয়ে যাবে ব্যবসায়িক লেনদেন। তার মানে আমরা জানি যদি কোনো ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তাহলে সেটা হচ্ছে লেনদেন, আর যদি সেটা হয়ে যায় ব্যবসায়িক ঘটনা তাহলে সেটা হয়ে যাবে ব্যবসায়িক লেনদেন। সো আমাদের তামিম উদ্দিন, আমাদের এর আগের ব্যাচে একজন তামিম ছিল। সো ওরও প্রোফাইল দেখে যতটুকু মনে হচ্ছে সেম চেহারা তোমাদের, তাই না? অনেক বলছে এই ট্রিটের জন্য হলে একটু বেশি করে এখন থেকে পড়তে হবে। শুধু এই ট্রিট না, আমার একটা অনেক ফেভারিট স্টুডেন্ট ছিল, একটা না সবাই ফেভারিট। সো এখানে অনেকেই থাকে না যে একটু বেশি স্পেশাল, ক্লাসের ফার্স্ট বয় ছিল একদম শুরু থেকে কোচিং টাইমে। সো গতকাল থেকে আমার সাথে অনেকবার ট্রাই করলো, যোগাযোগ করছে দেখা করার জন্য। তো বাসা থেকে আসার পরেই এডুকেশনে চলে আসতে হয়েছে। সেকেন্ড টাইম অপটিমিস্টিক বেসের ওরিয়েন্টেশন ক্লাস ছিল গতকাল। আসার পর ওর সাথে মনে হয় রাত 11টার মতো বাজে, তখন দেখা। ক্যাম্পাসে আসছে প্রথম প্রথম, তো গল্প করলাম, আড্ডা দিলাম, এবং ওদের যেই স্পেশাল ট্রিট ছিল সেটা আগে দিলাম। আর দেন হচ্ছে প্রথমেই যেমন হয় না যে লাইফের ফার্স্ট ইনকাম করলে একটা অনেক বেশি ভালো লাগে কাজ করে না, তো ওরা ছোট্ট একটা কাজ দিলাম, যে কাজটা করো তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে। পরে কাজটা কমপ্লিট করলো, পরে একদম সে একটা গিফট দিলাম, মানে গিফট বলতে টাকার একটা অ্যামাউন্ট দিলাম,
ঠিক আছে, ওদের সেই খুশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হয় নাই, আসার পরেই ফার্স্ট ইনকাম করে ফেলছে, মানে এটা অনেক বেশি আনন্দের, ঠিক আছে, ফার্স্ট ইনকাম। সো টিটের পাশাপাশি ওর হচ্ছে একটা ইনকাম হয়ে গেল এবং অনেক বেশি খুশি। ওকে, সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ে ছেলেটা, খুবই ভালো একজন ছেলে। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার, এটা সবার ক্লিয়ার। এবং ইনশাল্লাহ তোমরা এখন থেকে স্বপ্ন দেখতে থাকো, এগুলো কোনো ব্যাপারই নাই যে তুমি এখন তোমার কাছে মনে হচ্ছে স্বপ্ন, এত এত স্টুডেন্টের মধ্যে আমি কি পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, আমি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো, এরকম মনে হতে পারে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু মানে তোমার হচ্ছে কম্পিটিশন বেশি হয়, তারপরে এত স্টুডেন্টের মধ্যে কি পসিবল? অবশ্যই পসিবল ভাই। তুমি যেখানে আসো, ধরো তুমি একটা একদম মানে একটা গ্রামে বাস করতেছো বা এখন অবস্থান করতেছো, তোমার মনে হতে পারে যে এখান থেকে আমি কি সুযোগ সুবিধা পাবো, কি পাবো, কে আমাকে গাইডলাইন দিবে, আমি কিভাবে প্রিপারেশন নিব, এটা ভয় কাজ করতেছে। ভাই সব দুশ্চিন্তা এগুলো সব মাথা থেকে রিমুভ করে ফেলো, অলওয়েজ পজিটিভ চিন্তা করতে হবে এবং পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। এবং বর্তমান সময়ে এই আধুনিক যুগে, টেকনোলজির যুগে, তুমি যেখানেই থাকো সেখান থেকে তুমি স্বপ্ন দেখো, সেখানে বসে বসে বাকি দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ। এবং তোমার গাইডলাইন বলো, প্রিপারেশন গুছিয়ে দেওয়া বলো, কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে হ্যাঁ ম্যারাথন ক্লাস, সব কিছু আমরা তোমাদেরকে একদম পুরোপুরি সব কিছু একদম গুছিয়ে দিব, ঠিক আছে। সো এখন থেকে স্বপ্ন দেখো ইনশাল্লাহ, এই স্বপ্নটা এখন দেখতেছো, দেখবো যে পরবর্তীতে এটা পূরণ হয়ে যাবে একদম ইজিলি, এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবা। মনে হতে পারে অনেক বেশি কঠিন, অসম্ভব, বাট এটা অসম্ভব বলে কিছু না। জাস্ট হচ্ছে যদি তোমার উদ্দেশ্যটা সৎ থাকে আর যদি তুমি পরিশ্রমটা করতে পারো, মানে তুমি এমন চ্যালেঞ্জ নিবা যে আমার লাগবেই লাগবে, মানে এনি হাউ এনি ওয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বই, ঠিক আছে, এটার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে আমি করব। মানে এই চ্যালেঞ্জটা যদি নিতে পারো ভাই, জাস্ট কয়েকটা দিন মাত্র দেখবা যে তুমি ঢাবিয়ান হয়ে গেছো, চবিয়ান হয়ে গেছো, রাবিয়ান হয়ে গেছো, মানে তোমার নামের পাশে একটা ট্যাগ থাকবে পাবলিকিয়ান, ঠিক আছে। জাস্ট কিছু সময়ের ব্যাপার, সময়টা প্রপারলি ইউজ করলেই তুমি পারবে ইনশাল্লাহ। ওকে, সো এখন থেকেই হচ্ছে টার্গেট করো, এখন থেকেই হচ্ছে গোল ফিক্সড করে ফেলো, আর তোমাদের যত সহযোগিতা লাগবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্ব নিব এবং আমরা গুছিয়ে দিব। তামান্না বলছে আপনার টিটের জন্য হইলেও ডিউতে চান্স পেতে হবে। ইয়েস, সো অবশ্যই অবশ্যই টিট তো দিবই, ঠিক আছে, টিট তো দিবই। এবং আমার স্টুডেন্ট যারা আছে আমাদেরকে মানে আসার পরেই হচ্ছে স্টুডেন্ট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং এসে যদি আমাদেরকে নক করে, ভাই টিট দোয়া এগুলো তো এমনিতেই চলে আসে, ঠিক আছে। এবং একটা স্টুডেন্ট যখন সাকসেস হয়, স্টুডেন্ট যে পরিমাণ পরিশ্রম করে, যদি আমরা দেখি যে ওই স্টুডেন্ট সাকসেস হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবং যারা পরিশ্রম করে তারা কিন্তু অবশ্যই সাকসেস হয়, বেশিরভাগই হয়, হয়তো এক্সেপশনাল খুব কম দুই একজন থাকতে পারে, অনেক সময় লাকও ফেভার করে না, এমন হতে পারে। তবে এই যে এত কষ্টের পর বা এত স্ট্রাগল, এত কিছুর পর যখন ড্রিমটা সত্যি হয়, হ্যাঁ, একদম বাস্তবে রূপ নেয়, তখন হচ্ছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। এটা মানে স্টুডেন্ট ওরও কাজ করে ভালো লাগাটা, আর টিচার হিসাবে টিচার যেহেতু তাকে সহযোগিতা করছে, তার সাথে সাথে অনেক বেশি পরিশ্রমও করছে, হ্যাঁ, সো টিচার আরও বেশি খুশি হয়, ঠিক আছে। সো আপাতত পরীক্ষা দাও, পরীক্ষা শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলেই দেখা করতে পারবা। সো ক্যাম্পাসে আসলে আমার সাথে যোগাযোগ করে আসলে অবশ্যই, যদি আমি যেদিন ফ্রি থাকি তো দেখাতে পারবো, ক্যাম্পাস ঘুরিয়েও দেখাতে পারবো সম্ভব, ঠিক আছে। সো আপাতত পড়াশোনা করো, ফোকাস করো, আপনার অ্যাকাউন্টিং ক্লাসের মাধ্যমে এডুকেশনকে চিনি দিদার জয়। ওকে ভাইয়া, সো আমাদের সাথেই থাকো, অনেক বেশি কথা বলে ফেলতেছি, যেহেতু নামাজ আছে আমরা একটু তাড়াতাড়ি শেষ করি নাকি, যে কোশ্চেন ক্লাসে একটু সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে তো, তাই না? ওকে, সো গল্প আড্ডা সবকিছু হবে, ক্যাম্পাসে চলে আসবা অথবা এডুকেশন অফিসে চলে আসবা, তাহলেই হবে, ঠিক আছে। সো এটা অনেকে আনসার করছে আমি জানি। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসার ভাষা বলা হয়। কেন বলা হয় ভাইয়া? কারণ হিসাব বিজ্ঞান কি করে? তথ্য সরবরাহ করে। কাদেরকে? বাহ্যিক ব্যবহারকারীদেরকে, ঠিক আছে। ব্যবসায় যারা পাওনাদার আছে, সরবরাহকারী আছে, তারা যাতে একটা ডিসিশন নিতে পারে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কিনা, এই জন্যই তথ্যটা সরবরাহ করা হয়। আর হিসাব রক্ষণটা তথ্য সরবরাহ করে কিভাবে? আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করে, ঠিক আছে, আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করে, এই জন্য ব্যবসার ভাষা বলা হয়, কারণ হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে ওকে পিহু,
তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 14 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী? আমি একটু সহজ ভাষায় তোমাদেরকে বলে দেই, তোমরা নর্মালি প্রত্যেকে জানো ভাইয়া, কি জানো, প্রত্যেকে জানো যে বাহ্যিক ব্যবহারকারী মানে কি। বাহ্যিক ব্যবহারকারী মানে হচ্ছে যে সে অবশ্যই কি করবে, প্রতিষ্ঠানের বাইরে থাকবে। বাট আজকে আমি তোমাদেরকে পুরো কনফিউশনটা ক্লিয়ার করে দিব। অনেক সময় দেখবা যে এই জিনিসগুলো আমি তিনটা ব্যবহারকারী লিখি, ধরো কর্মচারী নাম্বার 1, তারপরে যদি আমরা লিখি বিনিয়োগকারী, আমি তোমার যেখানে আমরা ভুল করি ওই কনফিউশন এবং ভুল করা কোশ্চেনগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। বিনিয়োগকারী, কর্মচারী আর হচ্ছে শেয়ার হোল্ডার, এই যে তিনটা ব্যবহারকারী আমি লিখলাম, আমাকে বলো তো ভাইয়া এই তিনজন কোন ধরনের ব্যবহারকারী? এগুলো জাস্ট কোনো ব্যাপার না, তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে হলে ইজিলি পারবা। ঠিক আছে, অনেক বেশি পানি তৃষ্ণা লাগছে। ঠিক আছে, আমাকে বলো কর্মচারী, বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডার এই তিনজন কোন ধরনের ব্যবহারকারী? অভ্যন্তরীণ এই তিনটা, এই তো আমাদের অনেক শেখ হচ্ছে সবার আগে অ্যান্সার করে ফেলছেন যে এই তিনটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমি জানি এই ভুলটাই করবা, আমি এই জায়গাটায় জোর দিচ্ছি, যেখানে আমরা ভুল করব ওই জায়গাটা আমি কি করতেছি, জোর দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই দেখো এই তিনটা কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী না, এই তিনজনেই হচ্ছেন ভাইয়া পুরা বাহ্যিক ব্যবহারকারী। এখন অনেকের মাথায় তো একদম বাস, ভাই এটা কি বলে, মাথা কি পুরোপুরি গেছে নাকি, এটা বলতেছেন আমাকে, আর মনে মনে গালিও দিতে পারো, জানি না। ঠিক আছে, যাই হোক, এখানে এই তিনটাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কি ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। একজন আবার ভয়ে ডিলিট করে দিছে, এরকম কনফিডেন্স থাকলে হবে? কনফিডেন্স থাকতে হবে 100-তে 100। কারণ কি, এখানে পৃথিবী উল্টাই গেলে তোমারটাই রাইট, তুমি পড়ছো না, মানে এই কনফিডেন্সটা গ্রো হবে কখন, যখন তোমার কনসেপ্টে ক্লিয়ার থাকবে। এখন দেখো আমি একটু বলি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে তিনটা জিনিস তুমি অবশ্যই মাথায় রাখবা। কয়টা? তিনটা। সবাই ভালো করে মনোযোগ দেই। তিনটা। কয়টা? তিনটা। নাম্বার 1, অবশ্যই ওই ব্যবহারকারী কি প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকতে হবে। নাম্বার 2, বেতনভুক্ত কর্মচারী হতে হবে। নাম্বার 3, অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। তাহলে ভাইয়া এই যে কর্মচারী তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে, ঠিক আছে, মেনে নিলাম, হইছে। প্রতিষ্ঠানের বেতন পায়, এটাও ঠিক আছে, কন্ডিশনটা মিলে গেছে। বাট এই যে কর্মচারী তিনি কি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তো তিনটা কন্ডিশনের একটা না মিললে সেটা কি হয়ে যাবে, বাহ্যিক ব্যবহারকারী। তো সেম ভাবে বিনিয়োগকারী তিনি কিন্তু কি করে না, ব্যবসা পরিচালনা করেন না। বিনিয়োগকারী, শেয়ার হোল্ডার এরা কিন্তু ব্যবসা পরিচালনা করেন না। ঠিক আছে, এই জন্য এই তিনটাই হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তো সেম ভাবেই অভ্যন্তরীণ ব্যবহারকারীটা আমরা বললাম তিনটা কন্ডিশন। তো বাহ্যিক ব্যবহারকারী সেম, যে বাহ্যিক ব্যবহারকারী মানে কি প্রতিষ্ঠানের বাইরে থাকবে, প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী হবে না, এবং তিনি কোনো সিদ্ধান্ত নিতেও পারবেন না। ঠিক আছে, সো এই তিনটা পয়েন্ট মনে রাখলে ইনশাল্লাহ এই ব্যবহারকারীর মধ্যে এবং ব্যবহারকারীতে কোনো ঝামেলা তোমার ফেস করতে হবে না। আর আরেকটা বিষয়, এখানে আমি শর্টকাট টিপস অবশ্যই দিতাম, এগুলো সব অ্যাডমিশন আমি গল্প দিয়ে শেখাই, শর্টকাট টিপস শেখাই। অ্যাডমিশনে এই বড় বড় ম্যাথ, হিসাব বিজ্ঞানে জাস্ট আমি তোমাকে 30 সেকেন্ড 10 সেকেন্ডে সলভ করে শিখাবো। ঠিক আছে, উইদাউট ক্যালকুলেটর। ওকে, তাহলে এটা কোন ধরনের ব্যবহারকারী হবে? এই তিনটাই হচ্ছে তোমার বিনিয়োগকারী, কর্মচারী, শেয়ার হোল্ডার, মূলত হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ওকে, বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে? দেখো এত সহজ কোশ্চেন, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই বছর। বিপরীত সম্পদ, প্রতি সম্পদ, এবং এটার আরেকটা নাম হচ্ছে কন্ট্রা সম্পদ। বিপরীত, প্রতি এবং কন্ট্রা, এই তিনটা সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে? আমরা সবাই জানি কি বলতো, এই সম্পদ হচ্ছে ডেবিট। আমরা প্রত্যেকে জানি সম্পদ হচ্ছে ভাইয়া পুরা ডেবিট। তাহলে সম্পদকে যে কমায় দেয় সে হচ্ছে বিপরীত সম্পদ। তার মানে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করবে বলতো? এই বিপরীত সম্পদ তাহলে হয়ে যাবে ক্রেডিট। যেমন এটা ছিল সম্পদ ছিল ডেবিট, বিপরীত সম্পদ তাহলে কি হবে? ক্রেডিট হবে। ওকে, বুঝছি ভাই, এখন আর ভুল হবে না। থ্যাংক ইউ। আরেকবার বলেন ভাইয়া। সো মোটামুটি তো 2-3 বার করে বললাম, জাস্ট পয়েন্টগুলো একটু নোট করে ফেলো ইনশাআল্লাহ, তাহলে আইডেন্টিফাই করতে আর কোনো প্রবলেম
হবে না। ঠিক আছে, দেখো আরেকটা ঘটনা একটু শেয়ার করি তোমাদের সাথে। আজকে একটু বেশি কথা বলতেছি, একটু বেশি বলি, কালকে অনেক বেশি পড়াবো। সো আমি ধরো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, চান্স পাওয়ার পর প্রথম ধরো ভর্তি হয়েছি, 1 মাস 2 মাস 3 মাস চলে গেছে, ফার্স্ট টিউশন পেলাম 3 মাস পর। তো প্রথম টিউশনটা আমার ছিল 12,000 টাকার। ঠিক আছে, সো ফার্স্ট টিউশন 12,000 টাকা, মাত্র হচ্ছে আমার 3 দিন করে পড়াতে হবে। তার মানে 1 মাসে কতদিন পড়াতে হবে? 12 দিন। এবং স্টুডেন্ট একটু দুর্বল বেশি ছিল, আমি ভাবছি যে তাকে বলছিলাম যে যদি হচ্ছে 12 দিনের জায়গায় 14 দিনও পড়ানো লাগে আমি পড়াবো। ঠিক আছে, তো ফার্স্ট টিউশন ছিল আমার 12,000 টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমি গ্রামে কখনো কল্পনা করতে পারতাম না। এখন এটা বলার উদ্দেশ্য এমন না যে এখানে অনেক টাকা অনেক টাকা, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ধরো যদি তুমি তোমার পজিশনটা এবং অবস্থানটা পরিবর্তন করতে পারো, তাহলে তোমার ভ্যালুটাও কি পরিমাণ বাড়ে, এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। তো ধরো তোমার এখন যে অবস্থানটা, এই অবস্থান থেকে তুমি যখন ধরো আরো ভালো একটা পরিবেশে আসবে, তখন তুমি অনেক বেশি কিছু শিখতে পারবা, অনেক তোমার এক্সপিরিয়েন্স হবে, অনেক নতুন মানুষের সাথে তুমি থাকবে, ঘুরবে, সময় দিবে, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, এবং তোমার ভ্যালুটা কিন্তু কি হবে, বাড়বে। এখন তোমার যে অবস্থানটা আছে, এই অবস্থান থেকে তুমি যদি ভালো একটা অবস্থানে আসতে পারো। ঠিক আছে, সো ফার্স্ট ইনকামের টাকা ছিল, মানে পাওয়ার পর কি যে একটা ফিলিংস, প্রথম অসাধারণ ছিল। ঠিক আছে, আর ইউনিভার্সিটিতে আসলে শুধু যে টাকা ইনকাম ব্যাপারটা এমন না, অনেক বেশি এনজয়েবল লাইফটা। যেমন এখানে ধরো রেগুলার ক্লাস করতেছি, অনেকের কাছে ক্লাস প্যারা মনে হয়, বাট আমি অনেক এনজয় করি ক্লাস করাটাও। হ্যাঁ, সো ক্লাস করতেছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হ্যাঁ তাদের সাথে বিভিন্ন ট্যুরে যাচ্ছি, বিভিন্ন ক্লাবে জয়েন করতেছি। ক্লাবে জয়েন করলে তুমি বিভিন্ন ধরো ডিবেট ক্লাব আছে, হ্যাঁ, যেখানে তুমি হচ্ছে তুমি ডিবেট করতে পারতেছো তোমার ডিপার্টমেন্টের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে, অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে, অন্য হলের ফ্রেন্ডদের সাথে। ঠিক আছে, এমন হয়। হ্যাঁ, এক ক্লাবের ধরো জসীমউদ্দিন হলের ডিবেট ক্লাব, এবং অন্য আরেকটা যদি আমি বলি যে বিজয় একাত্তর হলের ডিবেট ক্লাব। ঠিক আছে, দুইটা হলের ডিবেট ক্লাবের মধ্যে আমরা বিতর্ক করতেছি। এখানে আমার আরো বিভিন্ন স্কিল ক্লাব আছে, হ্যাঁ, তারপর মিউজিক ক্লাব আছে, ড্যান্স ক্লাব আছে, তারপরে হচ্ছে যদি তুমি হচ্ছে পলিটিক্স করতে চাও, এটার জন্য আলাদা কি আছে, সংগঠন আছে। সো ওভারঅল মানে মোটামুটি বলা যায় যে হচ্ছে এখানে আসলে ভালো একটা পরিবেশ পাবে, এবং তোমার যে স্বপ্ন, তোমার যে ড্রিম ইন ফিউচারে, আস্তে আস্তে সবগুলো পূরণ করতে পারবে। সেটার জন্য ভালো একটা অবস্থা এবং ভালো একটা পরিবেশ লাগবে। তো প্রথমেই তোমার কি করতে হবে, অবস্থানটা ক্রিয়েট করতে হবে। ওকে, সো আমরা চলে যাওয়ার পড়াশোনায়। সম্পত্তি ডেবিট, বিপরীত সম্পদ ক্রেডিট। তাহলে বিপরীত সম্পদ কোনগুলা? অবচয়, সঞ্চিতি, অপুঞ্জীবিত অবচয় এবং হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি, এগুলো হচ্ছে কি বিপরীত সম্পদ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। টাইম কম, আমি একটু দ্রুত শেষ করব। একটি হিসাব কোন ধরনের জের প্রকাশ করে? আমরা মোটামুটি প্রত্যেকে জানি, সবাই আনসার করে ফেলবো, ডেবিট এবং ক্রেডিট। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করে? সবাই আনসার করবে ডেবিট এবং ক্রেডিট। ভাই কোনো কথা নাই, আপনার কথা এবার শুনবো না। আমি জানি যে প্রত্যেকটা হিসাবের জের থাকে দুইটা, একটা ডেবিট এবং একটা ক্রেডিট। ঠিক আছে, সো এটা তোমরা বলবো না, বলো এটা বলবো না, এবং এটা অনেক আনসারও করবা। ঠিক আছে, বাট এটা যারা করবা অবশ্যই অবশ্যই কি ভুল। ঠিক আছে, তো এখানে পানি নাই ভাই, খুবই গলা মানে পুরো শুকাই গেছে। ইয়েস, আমাদের কবিতা আক্তার, সে অলরেডি আনসার করে ফেলছে, সি নাম্বার। ঠিক আছে, হাসান কিন্তু লজিকটা ধরতে পারছে যে ভাইয়া কেন এগুলো বলতেছে, তার মানে এখানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে, নিশ্চয় কোনো ঝামেলা আছে। তামান্না লাগছে ডি নাম্বার, ইয়েস। তারপর হচ্ছে ন্যান্সি সি নাম্বার, খোরশেদ আলম গ নাম্বার, মানিশা আক্তার, অনিক শেখ গ নাম্বার। আচ্ছা আচ্ছা, আমাদের দিদার যা ডি নাম্বার আনসার করছে, গ্রেট। শারমিন রহমান ডি নাম্বার। বলো সি কারেক্ট নাকি ডি কারেক্ট, কোনটা কারেক্ট হবে বলো তো? সি নাকি ডি? অবভিয়াসলি তিনটি জের প্রকাশ করে, ডেবিট, ক্রেডিট এবং শূন্যজের। এখন মনে হতে পারে যে শূন্যজের কোথা থেকে আসলো। একটি হিসাব তিনটি জের প্রকাশ করে, ডেবিট, ক্রেডিট এবং শূন্যজের। সহজভাবে বোঝার ট্রাই করো। আমরা জানি যদি দেনাদার, এই দেনাদার একটা হিসাব, এই দেনাদারের কাছ থেকে যখন টাকা আদায় হবে, তখন এই দেনাদার হিসাবের জের কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ধরো দেনাদার কে আছে, দেনাদার ধরো সাকিব খান, হ্যাঁ আমরা সাকিব খানের নামে লিখলাম। ধরো দেনাদার সাকিব খান। এখন দেনাদার সাকিব খানের কাছ থেকে 1,00,000 টাকা আদায় হয়ে গেছে। তো আদায় যখন হয়ে যাবে, তখন সাকিব খানের কাছ থেকে কি তুমি টাকা আবার দাবি করতে পারবা?
পারবে না। ঠিক আছে, দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে, তার মানে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব কি হয়ে যাবে, দেনাদার শাকিব খান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তার মানে এই যে দেনাদার ছিল, এখন কি দেনাদার আছে? সে যেহেতু টাকা আদায় করে ফেলছে, তার মানে কি এখন আর কোনো দেনাদার নাই। আবার ধরো পাওনাদার আক্কাসকে তুমি হচ্ছে 2 লক্ষ টাকা পরিশোধ করছো, এখন টাকা যেহেতু পরিশোধ করে দিছো, এখন কি পাওনাদার আক্কাস কি আর আছে? নাই, সে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এই যে দেনাদার চলে যাচ্ছে, এই যে আমার হচ্ছে এখানে কি হচ্ছে, পাওনাদার চলে যাচ্ছে, শূন্য যে হয়ে যাচ্ছে। এছাড়া তোমরা জানো আমি কার্যপদ্ধতি তোমাদেরকে শেখাইছি যে সমাপনী দাখিলার মাধ্যমে পৃথিবীতে যত প্রকার আয় আছে, যত প্রকার ব্যয় আছে এবং উত্তোলন আছে, এই প্রত্যেকটা হিসাব কি করা হয়, এই প্রত্যেকটা হিসাবের যে শূন্য করে দেওয়া হয় কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। তার মানে একটা হিসাব ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের প্রকাশ করতে পারে। কয়টা জের? 3টা জের। ঠিক আছে, কয়টা জের প্রকাশ করে? 3টা জের, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। ক্লিয়ার? তারপর দেখো সাধারণত কোন সেট সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে, আমরা জানি আধুনিক হিসাব হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, আমরা শিখছিলাম সবৌ অর্থাৎ সবার বউ, এই সবৌ অলওয়েজ কি বলতো, ডেবিট। হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো কিছু আসলেই ডেবিট আর চলে গেলে কি, ক্রেডিট। তার মানে সবৌ এটা হচ্ছে কি ডেবিট। হ্যাঁ, সবৌ মানে কি ডেবিট। এখানে শত হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয় এবং রস্যতে হচ্ছে উত্তোলন। তার মানে সবৌ অথবা সবার বউ, এই 3টা হচ্ছে অলওয়েজ ডেবিট এর প্রকাশ করে, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। তার মানে সম্পদ, মালিকের উত্তোলন এবং খরচ বা ব্যয়, এই 3টা হচ্ছে ডেবিট, বাড়লে ডেবিট কমলে কি, ক্রেডিট। ঠিক আছে, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, মানে চিল না সি স্যার। হাসান ধরতে পারছো না? ওকে, সো এটা যাতে আর কারো ভুল না হয় কখনো, এটা যাতে কারো ভুল না হয়। হ্যাঁ, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিকে আমরা প্রত্যেকে জানি, মূল ভিত্তি হচ্ছে দ্রুততর দাখিলা পদ্ধতি, এটা আর শেখানো লাগবে না। অনুপার্জিত আয়, এটা কি, অনুপার্জিত আয় মূলত হচ্ছে একটা দায়। অনুপার্জিত আয় এটা মূলত কি, এই অনুপার্জিত আয়টা হচ্ছে মূলত একটা দায়। ঠিক আছে, অনুপার্জিত আয় মূলত কি, অনুপার্জিত আয়টা হচ্ছে মূলত একটা দায়। অনুপার্জিত আয়, অনুপার্জিত অগ্রিম এবং হচ্ছে অনর্জিত, এটা মূলত একটা দায়। কারণ হচ্ছে কি, সেবা না দিয়ে তুমি টাকা নিয়ে আসছো, এই জন্য এটা দায়। আমরা একটু দ্রুত শেষ করতে যাচ্ছি। পুঞ্জীবিত অপচয়, এটা কি, এটা একটা বিপরীত সম্পদ। পুঞ্জীবিত অপচয়, পুঞ্জীবিত অপচয় অথবা অপচয় সঞ্চিতি, পুঞ্জীবিত অপচয় অথবা অপচয় সঞ্চিতি, এটা হচ্ছে কি একটা বিপরীত সম্পদ, আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, তারপর দেখো সম্পদ দায় এবং মূলধন 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ করে হচ্ছে হিসাব সমীকরণ। সম্পদ, দায়, মূলধন অথবা মালিকানা সত্ত্ব, এই 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ, এবং এই 3টা দেখানো হয়, প্রদর্শন করা হয় অথবা লিপিবদ্ধ করা হয় কোথায়, আর্থিক অবস্থার বিবরণীতে। তারপর দেখা আসছে বাহ্যিক ব্যবহারকারী হিসাবে পরিচিতি। বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী কে কে এখানে বলো তো? ঋণদাতা নাম্বার 1, ইয়েস ইটস কারেক্ট। খোরশেদ আলম 19 খ নাম্বার আনসার করছো। সরকার, কারেক্ট। কর্মচারী ও কর্মকর্তা, 3টাই কি তাহলে আমাদের এখানে বাহ্যিক ব্যবহারকারী। 3টাই হচ্ছে কি বলতো, বাহ্যিক ব্যবহারকারী। ওকে, একটা ম্যাথ সলভ করা, হ্যাঁ, হিসাব সমীকরণের। বলছে কোম্পানির মালিকানা সত্ত্ব কত টাকা। সো তোমরা এই টাইপের ম্যাথ সলভ করতে হলে একদম ইজিলি শর্টকাট ট্রিক্স অ্যাডমিশনে শেখাবো, এখন কোনো শর্টকাট ট্রিক শেখাবো না। ঠিক আছে, আগে বেসিকটা ক্লিয়ার করো, এবার সমীকরণটা লিখে ফেলবা। তুমি যখন 1টা 2টা 3টা ম্যাথ সলভ করবা, প্র্যাকটিস করবা, তখন অটোমেটিক এই সমীকরণ আর লেখা লাগবে না, তুমি এমনিতেই বস হয়ে যাবে। তো দেখো 2017 সালে আর্থিক বছরে কোম্পানির সম্পদ ছিল 70,000 টাকা, তার মানে এই 70,000 টাকা কি ছিল, কোম্পানির সম্পদ ছিল, লিখে ফেললাম। তারপরে কি বলছে, এবং দায় হচ্ছে 1 লক্ষ টাকা কমছে, এটা বলছে। তাহলে মালিকানা সত্ত্ব কত টাকা হবে? সহজ ভাষায় বোঝার ট্রাই করো। যখন দেখবা যে 2টা উপাদান দেওয়া আছে, 3 নম্বর উপাদানটা আমার কি করতে হবে, বের করতে হবে। তার মানে এখানে 70,000 টাকা কমছে, তাহলে আমরা এটা কি করবো, মাইনাস ফিগারে রাখবো। এবং এখানে কি আছে, দায় হচ্ছে 1 লক্ষ টাকা কমছে, তার মানে এটাও আমার কি মাইনাস ফিগারে। দেখো হিসাব সমীকরণ জিনিসটা কি, এই যে এ ইকুয়াল এল প্লাস ওই, তার মানে এ মানে সম্পদ পাশ আর দায় পাশ, এই দুইটা কি পুরা সমান, এই দুইটা কি পুরা সমান, এই পাশে যতটুকু এই পাশে কি
ততটুকু হতে হবে। তাহলে ভাইয়া এই 70,000 টাকা এখানে কি মাইনাস ফিগার আছে, এখানে আছে কত টাকা, 1 লক্ষ টাকা। এখন দেখো এই পাশে যদি -70,000 টাকা, এই পাশে -70,000 টাকা আমি রাখি, তাহলে এখানে আলটিমেটলি আমার 30,000 টাকা কি করতে হবে, প্লাস করতে হবে। দেখো তোমার কাছ থেকে একজন 1 লক্ষ টাকা পাবে, আর তুমি যদি 30,000 টাকা পরিশোধ করে দাও, তাহলে তোমার মাইনাস ফিগার আরো 70,000 টাকা থাকবে। তাহলে কি হয়েছে, 70,000 টাকা এখানে 70,000 টাকা মাইনাস ফিগারে থাকে। তো এখানে কি আমার 30,000 টাকা বাড়ছে, মালিকানা সত্ত্বে কি 30,000 টাকা বাড়ছে, আমরা সমান করে ফেললাম যেহেতু প্লাস ফিগার আছে। ওকে, তার মানে এই কোশ্চেন হচ্ছে এ নাম্বারটা 30,000 টাকা বাড়বে। ওকে, এছাড়া তোমরা জানো হিসাব সমীকরণের এক পাশে পরিবর্তন হইলে একটা উপাদান বাড়লে আরেকটা অবশ্যই কমবে। যেহেতু হচ্ছে দায়টা বাড়ছে, সরি দায়টা কমছে, এখানে দায় যেহেতু কমছে, মালিকানা সত্ত্ব 100%, মানে 100% কি করবে, কমবে। এই কনফিডেন্সটা থাকতে হবে। ঠিক আছে, 100% কি করবে, কাজে লাগবে। সেটা একটু শিখাই, একটু শর্টকাট ট্রিক্সটা বলি। সেটা হচ্ছে এখানে দুইটা উপাদান দেওয়া থাকবে, 3 নম্বর উপাদানটা বের করতে হবে। দেখো যদি দুইটাই কমে অথবা দুইটাই বৃদ্ধি পায়, তাহলে করবা বিয়োগ। কি করবা, বিয়োগ। আর যদি একটা উপাদান বাড়ে আর একটা উপাদান কমে, তাহলে করবা কি, যোগ। তার মানে দেখো ভাইয়া পুরা এটাও কমছে এটাও কমছে, তার মানে যেহেতু একই চিহ্ন, দুইটাই কমছে, তাহলে কি হবে, বিয়োগ হবে। তো এই যে 1 লাখ থেকে 70,000 টাকা মাইনাস করলে কত হয়, 30,000, মুখে মুখে করে ফেলবা। এবার আমরা জানি যদি এক পাশে একটা মানে একটা উপাদান যদি বাড়ে আরেকটা অবশ্যই কমবে। তার মানে যেহেতু হচ্ছে দায় কমছে, মালিকানা সত্ত্ব 100% বাড়বে। মানে প্রথমে যদি এই কনসেপ্টটুকু ক্লিয়ার করো, তখন এই ম্যাথগুলো 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারবা। দুইটাই সেম, তাহলে কি হবে, বিয়োগ হবে। 1 লাখ থেকে 70 থাকে 30, এবার বাড়ছে না কমছে, দায় যেহেতু কমছে অবশ্যই মালিকানা সত্ত্ব বাড়ছে। ঠিক আছে, সো এখন শেখার কোনো দরকার নাই, এখন এইটুকুই থাক আপাতত। আমরা সর্বশেষ একটা ম্যাথ দেখব। এই তো, মোট সম্পদের পরিমাণ কত টাকা, ঠিক আছে, এটা বলছে। এটা কি বলছে, হ্রাস পেয়েছে। তাহলে বছর শেষে মোট সম্পদের পরিমাণ কত, যখন তোমার সমাপনীটা বের করতে হবে তখন সবগুলা নিয়ে কাজ করতে হবে। তো সমীকরণটা আমরা লিখে ফেলি, a = α + OE লিখে ফেললাম। এবার দেখো মোট সম্পদ আছে কত টাকা, 8 লক্ষ টাকা, আমরা লিখে ফেললাম। তারপর দরকার কি, দায়, দায় কত টাকা, 5 লক্ষ টাকা, এটাও আমরা লিখে ফেললাম। তাহলে মালিকানা সত্ত্ব কত হবে, এখানে 8 লাখ, এই পাশে 5 লাখ আছে, তাহলে মালিকানা সত্ত্ব হবে 3 লাখ। তো আমরা লিখে ফেললাম। এবার দেখো বলছে মোট দায় 1 লাখ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে দায় কোনটা, এটা। এই দায় কি করছে, 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে। ওকে, সো তারপরে কি করছে, ইকুইটি, ইকুইটি মানে কি, মালিকানা সত্ত্ব 70,000 টাকা হ্রাস পাইছে, তার মানে এখান থেকে 70,000 টাকা কি করছে, হ্রাস পাইছে। তো দেখো ভাইয়া পুরা যদি এটা হয়, তাহলে এখানে হচ্ছে আমার 5 লাখ, 1 লাখ, 6 লাখ, এবং এখানে 3 লাখ থেকে 70 গেলে থাকে কত, 2,30,000। 2,30,000, তার মানে 6 আর 2,30,000 কত হয়, 8,30,000। এই যে বছর শেষে সম্পদ কত হয়েছে, 8,30,000। আমরা সমাপনীটা বের করে ফেলছি। এভাবে করতে পারো, এখানে 70 মাইনাস ফিগার, এখানে কত, 1 লাখ, তাহলে এই পাশে কত হয়, 30, যোগ করলে 8,30,000 একই হয়, 8,30,000। ঠিক আছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, বড় কিন্তু বিশাল বড় ম্যাথটা। হাসান বুঝতে পারছো, হাসান বলো। কবিতা, জান্নাত, খোরশেদ আলম, ইয়েস, ক্লিয়ার তো সবার। ওকে, সো লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। অনেক পড়ে ফেলছে আমরা, তাই না, এবং গল্প একটু বেশি হয়েছে, দুইটাই হয়েছে। যাই হোক, অনেকদিন পর দেখা, তোমাদের সাথে একটু কথা বললাম, এবং আমরা অনেক ইনফরমেশন প্রোভাইড করছি। যারা যারা নোট করতে পারছো, মনোযোগ দিয়ে ক্লাস করছো, আশা করি অনেক কোশ্চেন এমসিকিউ তোমরা কমন পাবে। এইচএসসিতে এবং অ্যাডমিশনের জন্য মোটামুটি নিজেকে এখন থেকে কিছুটা হলেও আগে রাখতে পারবা অনেক থেকে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন মানে মুনাফা নাই, মুনাফা না থাকলে কি বিক্রয় কমে যাবে। কারণ মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বিক্রয়কে কমায় দেয়, এটা ক্রয়কে কমায় দেয়। বিক্রয় ছিল ক্রেডিট, যদি কমে যায় তাহলে বিক্রয় হয়ে যাবে কি, ডেবিট। তাহলে বিক্রয় হিসাব হয়ে গেল ডেবিট, এবং ক্রয় হিসাব, ক্রয় হিসাব হয়ে যাবে কি বলতো, ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, তাহলে বলছে এর জন্য জাবেদায় ক্রেডিট হবে কোনটা, ক্রেডিট হবে ক্রয় হিসাবটা।
ওকে, সো ক্লিয়ার, সবার কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া পুরা? ওকে, সো আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার তামিম, থ্যাংক ইউ ভাইয়া। সো আমাকে বলো এবার ক্লাস কেমন লাগলো, ভালো লাগছে? সো শেষ হচ্ছে আজকের ক্লাসটা এখানে, আমরা আরো 2টা ক্লাস নেব ইনশাল্লাহ। সো একটা হচ্ছে আগামীকালকে আছে এবং 20 তারিখে একটা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের হিসাব বিজ্ঞানটা শেষ করব, প্রথম পত্রটা। তারপর ইনশাল্লাহ তোমরা তোমাদের বিশেষ করে বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষাগুলো খুব ভালো করে দাও। গ্রুপ সাবজেক্টের জন্য আমরা ম্যারাথন ক্লাস নিব এবং বাংলা ইংরেজির জন্য পাবে কিন্তু আমরা কমার্স টিম ইনশাল্লাহ তোমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স 4টা সাবজেক্টের ম্যারাথন ক্লাস দিব শেষের দিকে, ঠিক আছে? টেকনিকগুলো মুসেন নাকি এটা লিখছে এরকম, ইমরান টেকনিক এখন শেখার দরকার নেই ভাইয়া। সো অ্যাডমিশন ইনশাল্লাহ শেখাবো, এখন যেভাবে শেখাচ্ছি এভাবে অ্যাপ্লাই করো, পরীক্ষার হলে ভালো করে আনসার করে আসতে পারবো কনফিডেন্স নিয়ে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সুমাইয়া মিম থ্যাংক ইউ ভাইয়া, সামিয়া, তারপর হচ্ছে জেএসবি, হ্যাঁ পিহু, মুনাফা ছাড়া নগদে আবার কিভাবে বিক্রি করে? সো হয় না অনেক সময় ব্রেক ইভেন পয়েন্ট দেখছো না তোমরা, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ সমেচ্ছেদ বিন্দু, এরকম তো হয়। জি ভাই আপনার ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া পুরা। ওকে, সো নিজের একটু পড়াশোনা করো সিরিয়াসলি, শেষ সময়টা এলোমেলো ভাবে পড়ো না, জাস্ট এতদিন যা পড়ছো পড়াটা একটু রিভিশন দাও সুন্দর করে, যদি সুযোগ হয় এক্সাম দাও, ঠিক আছে? এবং আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যে কোনো পরামর্শ, গাইডলাইন এবং যে কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে আমাদের সাথে শেয়ার করবা। আর পরীক্ষা সবাই ভালো করে দিবে এবং এখন থেকে একটু ওএমআর এ প্র্যাকটিস করো, বিশেষ করে সেট কোড এবং আমরা অনেক সময় এটা বিয়ে দেখাই ফেলি, এগুলো যাতে ভুল না হয় এখন থেকে একটু প্র্যাকটিস করো, যাতে টাইম মেনটেনটা সহজভাবে করতে পারো। কোশ্চেনগুলো এখন থেকে টার্গেট করবা, সিকিউর ক্ষেত্রে আসলে তুমি কোন কোন সিকিউরগুলো দিবা, কোন কোন টপিক থেকে দিবা, ওই টপিকগুলো একটু ভালো করে টার্গেট করবা। অনেক পড়ছো, যারা শুরু থেকে প্রিপারেশন নিচ্ছে গুছানো আছে, এখন জাস্ট রিভিশন দাও, রিভিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো শেষ হচ্ছে ক্লাস এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ।